পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, আজকে তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমরা বলেছিলাম পড়ার বিষয় পক্ষ থেকে যে আমরা নিয়মিতভাবে চ্যাপ্টার ধরে তোমাদের যে মার্কস ডিভিশন আছে 1, 2, 4 বা 8 তার উত্তর দিয়ে দেব। ইতিপূর্বে আমরা প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের দিয়েছি, যেগুলো মাধ্যমিকে এসেছিল 2017 থেকে 2024 সাল পর্যন্ত, বা ওই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 2 নম্বরে সেগুলো আমরা দেওয়া হয়ে গেছে। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে 2 মার্কসের কোশ্চেন এসেছিল আমাদের মাধ্যমিকে, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটা দেখো, ফরাজি আন্দোলনকে একটি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন ছিল। এই প্রথমের যে ফরাজি আন্দোলন নামে পরিচিত, এটা না বললেও হয়, অর্থাৎ ফরাজি আন্দোলনকে ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন বলা যায়। এর কারণগুলি বলেও করা যায়, কিন্তু সেটা ভালো লাগে না। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে তোমরা, ইমপ্রেশন, যিনি খাতা দেখবেন শিক্ষক মহাশয়, তিনি কিন্তু তোমাকে চেনেন না, তোমার খাতা জানে। অভিজ্ঞতা থেকে বলছি, আমরা অনেক সময় খাতায় নামও দেখি না, ছেলে না মেয়ে বা কোন কথাকার কি, আমরা কিছুই দেখি না। খাতাটাই তোমার পরিচয়। কাজে খাতাটা একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে হয়। এর জন্যই দেখো প্রথমটা লেখা, যে বোঝানো এক্সামিনারকে যে তুমি পড়েছো, জিনিসটা বুঝেছো। আবার বলছি জিনিসটা বুঝে পড়বে। কারণ দেখো, ইন্ট্রোডাকশনে আমরা যেটা দিয়েছি সেটা হলে বুঝতে পারবেন এক্সামিনার যে না, তুমি জানো জিনিসটা। তাহলে চলো শুরু করি। 1818 সাল থেকে 1906 সাল পর্যন্ত বাংলায় ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে শরীয়তুল্লাহ এবং তারপর তার পুত্র দুদু মিয়া বা নোয়া মিয়া, এদের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল ইতিহাসে, তাহাই ফরাজি আন্দোলন নামে পরিচিত। প্রথম দিকে এই আন্দোলনের কী উদ্দেশ্য ছিল? 1 নম্বর দেখো, ইসলাম ধর্মের মধ্যে অর্থাৎ মুসলমান ধর্মের মধ্যে যে অমুসলমান নানা প্রথা ও নিয়মকানুন প্রবেশ করেছিল সেগুলোকে দূর করা, বা অর্থাৎ ইসলাম ধর্মকে সংস্কার করা। 2 নম্বর হচ্ছে ইসলাম ধর্মকে বা ইসলামকে বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠিত করা। এবং 3 নম্বর, ভারতকে দারুল হারাব অর্থাৎ ব্রিটিশদের ভারতের আগমনের ফলে ভারতবর্ষ দারুল হারাব বা শত্রুর দেশে পরিণত হয়েছে, তার থেকে ভারতকে দারুল ইসলামে বা মুসলমান বা ধর্মীয় দেশে পরিণত করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে 3টে পয়েন্ট আমরা আলোচনা করেছি, এতে কিন্তু ধর্মীয় ব্যাপারটাই ছিল। অর্থাৎ মধ্যযুগের ইসলাম ধর্মের যে প্রসার ঘটেছিল সেটাকে পুনর্জাগরণ ঘটিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। পরের প্রশ্নটা দেখো, নীলকর সাহেবরা কিভাবে অত্যাচার করতে, এটা মাধ্যমিকের 17তে এসেছিল। নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে 1859 সালে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস এবং মালদায় রফিক মণ্ডল নেতৃত্বে যে বিদ্রোহ হয় ইতিহাসে, তাহাই নীল বিদ্রোহ নামে পরিচিত। তারা কীভাবে অত্যাচার করতো? 1 নম্বর, যারা নীল চাষ করতে যে সকল চাষিরা চাইতো না তাদের লাঠি পেটা করা হতো এবং মেরেও ফেলা হতো। শুধু চাষি নয়, পরিবারের অন্যান্য লোকদের ক্ষেত্রেও কিন্তু এটা করা হতো। 2 নম্বর, তাদের গরু বাছুর নীলকুঠিতে অর্থাৎ নীলকর সাহেবরা যেখানে থাকতেন সেখানে আটকে রাখা হতো। 3 নম্বর, ঘরে আগুন ধরিয়ে দেওয়া হতো। এবং 4 নম্বর, চাষিদের অনিচ্ছুক নীল চাষিদের স্ত্রী ও কন্যাদের সম্মানহানি করা হতো। অর্থাৎ দেখতে পাচ্ছি যে নীলকর সাহেবরা তৎকালীন যারা নীল চাষ করতে চাইতো না তাদের উপর কিন্তু ব্যাপকভাবে অত্যাচার করত। পরের প্রশ্ন দেখো, দুদু মিয়া কেন স্মরণীয়? এটা 18 সালে এসেছিল। 1837 সালে যে বাংলায় ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা দুদু মিয়ার মৃত্যু হলে তার পুত্র মহসেন, তিনি ইতিহাসে দুদু মিয়াই নামে পরিচিত, তিনি এই আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি এই বিশেষভাবে স্মরণীয়, তার কারণ হচ্ছে তিনি দক্ষ প্রশাসক ছিলেন এবং রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তি ছিলেন, এবং তিনিই ছিলেন, তার পিতা এই আন্দোলন গড়ে তুললেও তিনিই ছিলেন কিন্তু বাংলায় ফরাজি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা। 2 নম্বর, তার লক্ষ্য ছিল জমিদার ও ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, অর্থাৎ সেই সুলতানি যুগ বা মুঘল যুগের মতো। 3 নম্বর, তার নেতৃত্বে এই আন্দোলন ধর্মীয় থেকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনে পরিচালিত হয়।
কারণ আমরা দেখেছি 17 সালে বা 20 সালে যে কোশ্চেনটা এসেছিল, ধর্মীয় পুনর্জাগরণ বলা যায় কি না, অর্থাৎ প্রথম দিকে এই আন্দোলন ধর্মীয় হলেও পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক না হলে, দাবি দাওয়া যুক্ত না করলে কিন্তু জনগণের তেমনি সমর্থন বা আন্দোলন কিন্তু তীব্রতর করা যাবে না। পরের প্রশ্নটা দেখো, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। এটা 18 সালে এসেছিল। 1859 সালে বাংলায় বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস এবং মালদায় রফিক মণ্ডলের নেতৃত্বে বাংলার যে বিস্তীর্ণ অঞ্চলে নীল বিদ্রোহ দেখা যায়, তাতে যে সকল বুদ্ধিজীবী মানুষ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সর্বতোভাবে সাহায্য করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এবার তিনি কিভাবে ভূমিকা পালন করেছিলেন? তিনি তার পত্রিকায়, যে হিন্দু প্যাট্রিয়টের কথা বললাম, সেই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীলকর সাহেবরা বিদ্রোহীদের কিভাবে অত্যাচার করত সেটা তিনি তুলে ধরেন। এর ফলে অত্যাচারের কথা জনসাধারণ জানতে পারে, ফলে জনগণের মধ্যে একটা নীল চাষ বিরোধী জনমত গড়ে ওঠে। 2 নম্বর, তার লেখনীর মাধ্যমে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের একাংশ বুঝতে পারে যে ব্রিটিশরা আমাদের গ্রামের দরিদ্র চাষিদের কিভাবে শোষণ করছে, অত্যাচার করছে, নিপীড়ন করছে। এবং 3 নম্বর, তিনি নীল চাষিদের নানাভাবে আর্থিকভাবে সাহায্য করতেন বা মামলা মোকদ্দমায় কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে তিনি সাহায্য করতেন। পরের প্রশ্নটা দেখো, 2019 এবং 22 সালে এসেছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয় কেন? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দেবী চৌধুরানী, ভবানী পাঠক প্রভৃতির নেতৃত্বে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1763 থেকে 18 সাল পর্যন্ত গড়ে উঠেছিল, তা যে সকল কারণে ব্যর্থ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই নেতাদের পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না একটা আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার মতো এবং যোগ্য নেতৃত্বের অভাব। 2 নম্বর হচ্ছে এটা যে কোনো আন্দোলনে এটা ব্যবহার করা যায় যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো উন্নত অস্ত্রশস্ত্র ছিল না। এবং 3 নম্বর, অনুন্নত যাতায়াত এবং যোগাযোগের জন্য বিদ্রোহীরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়ে কিন্তু অন্য বিদ্রোহীদের সাহায্য করতে পারত না, ফলে তারা কিন্তু সংগঠকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিল। এরপর দেখো, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। 1858-59 সালে বাংলায় যে নীল বিদ্রোহ দেখা দিয়েছিল, সেই নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের বিশেষ ভূমিকা ছিল, কারণ এই খ্রিস্টান মিশনারিরাই সর্বপ্রথম এই বিদ্রোহীদের হয়ে কথা বলেছিল। নীলকর সাহেবদের অত্যাচার ও শোষণের চিত্র তারা সংবাদপত্রে তুলে ধরে। তার ফলে সংবাদপত্রে পাঠ করে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় জানতে পারে, তার থেকে অন্যান্য মানুষও জানতে পারে, এবং ফলে এই নীলকর সাহেবদের বিরুদ্ধে একটা জনমত গড়ে ওঠে। এবং 3 নম্বর, যে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি ইংরেজিতে রচনা করেছিলেন, সেটাকে ইংরেজিতে অনুবাদ করিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক, কারণ তার মাধ্যমে যাতে ব্রিটিশ পার্লামেন্টের নজরে আনা যায়, অর্থাৎ এদেশে নীলকর সাহেবরা কীরকম অত্যাচার করছেন এদেশের সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষদের প্রতি, সেটা তুলে ধরার জন্য কিন্তু এটা করেছিলেন, অর্থাৎ যাতে ব্রিটিশ সরকারও জানতে পারে তাদের এই কথা বা সারা বিশ্ব জানতে পারে। পরের প্রশ্নটা দেখো, চুয়ার বিদ্রোহের গুরুত্ব লেখো। যে বাঁকুড়া, মেদিনীপুর, মানভূমের যারা ভূমিজ আদিম অধিবাসী চুয়াররা দুর্জন সিং, রানী রাসমণি প্রভুকের নেতৃত্বে যে বিদ্রোহ দেখা দেয়, ইতিহাসে চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। ইতিহাসে এই বিদ্রোহের গুরুত্ব অপরিসীম, কারণ ইহাই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ। 2 নম্বর, এটা মোস্ট প্রবাবলি 2023 সালে অবজেক্টিভে একবার এসেছিল। 2 নম্বর পয়েন্ট দেখো, জমিদার ও চুয়ারদের ঐক্যবদ্ধ সংগ্রাম শেষ পর্যন্ত পরবর্তীকালে অন্যান্য কৃষক আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। এবং 3 নম্বর, চুয়ারদের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য কোম্পানি বাধ্য হয়ে 1800 সালে জঙ্গলমহল নামে একটি জেলা গঠন করেছিল, অর্থাৎ চুয়ারদেরা যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে, একটা জায়গায় থাকে, তাহলে তাদের উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে।
পরের প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন? এটা 22 আর 23 সালে এসেছিল, পরপর 2 বছর। আমরা আগেও বলেছি, হাজী শরীয়তুল্লাহ বা দুদু মিয়ার নেতৃত্বে বাংলায় জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে 1818 থেকে 1906 সাল পর্যন্ত যে ফরাজি আন্দোলন গড়ে উঠেছিল তা কালক্রমে দেখা যায় ব্যর্থতায় পর্যবেসিত হয়। এর কারণ হিসাবে ঐতিহাসিকগণ যে দিকগুলির উপর গুরুত্ব আরোপ করেছেন সেটা হলো, নোয়া মিয়া এই আন্দোলনকে ধর্মীয় বিষয়ের উপর অধিক গুরুত্ব দিয়েছিল, ফলে রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক দিকগুলো গুরুত্ব নেওয়ার ফলে কিছু সংখ্যক গোঁড়া মুসলমানদের মধ্যে কেবলমাত্র এই আন্দোলন সীমাবদ্ধ হয়ে যায়। 2 নম্বর, যোগ্য নেতৃত্ব এবং সাংগঠনিক দুর্বলতা। যে কোনো বিদ্রোহ বা আন্দোলন ব্যর্থ হওয়ার জন্য এই পয়েন্টটা কিন্তু তোমরা যে কোনো জায়গায় ইউজ করে দিতে পারো। 3 নম্বর হচ্ছে অভিজাত শ্রেণীর সহযোগিতা, এবং 4 নম্বর যে জমিদার নীলকর ও ইংরেজ সেনাবাহিনীদের প্রচণ্ড দমন নীতি। এই পয়েন্টটাও কিন্তু তোমরা যেখানে খুশি এই চ্যাপ্টারের প্রশ্নে, যে ব্যর্থ হলো কেন, ড্যাশ আন্দোলন ব্যর্থ হলো কেন, এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা চোখ বন্ধ করে দিতে পারো। তবে হ্যাঁ, ওই জমিদার আর নীলকরটা একটু বুঝে দিতে হবে, ইংরেজ সেনাবাহিনী দমন নীতি, ঠিক আছে। এবার দেখো, তিতুমির কেন স্মরণীয়? এটা মাধ্যমিক 22 সালেও এসেছে। বাংলায় ওহাবি বা বারাসাত বিদ্রোহের নেতা মীর নিসার আলী বা তিতুমির বিশেষভাবে স্মরণীয়। এক কারণ হচ্ছে তিনি ধর্মের পাশাপাশি তিনি ব্রিটিশ সরকার, জমিদার, মহাজন, নীলকরদের বিরুদ্ধে, তাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। 2 নম্বর হচ্ছে তিনি এই প্রতিরোধ রক্ষা করার জন্য বা প্রতিরোধ গড়ে তোলার জন্য বা বিদ্রোহ পরিচালনার জন্য বসিরহাট জেলায় মহকুমায় একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, এবং এই বাঁশের কেল্লা থেকে কিন্তু তিতুর ওহাবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহ পরিচালিত হতো, এবং এইখানেই ব্রিটিশ সরকার কামানের মাধ্যমে এই দুর্গকে উড়িয়ে দেন, এবং সেখানেই তিনি কিন্তু শহীদ হন। পরের প্রশ্ন দেখো, বাঙালি শিক্ষিত সমাজের একটি অংশ 1857 সালে মহাবিদ্রোহকে সমর্থন করেনি কেন? এটা 22 সালে এসেছিল। দেখো, 1857 সালে নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মী, তাতিয়া টোপি প্রমুখের নেতৃত্বে যে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ দেখা দেয়, তা মধ্যবিত্ত শিক্ষিতদের একাংশ সমর্থন করেনি কেন? প্রশ্নটা হচ্ছে এইখানে। এর কারণ হলো, এই মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী মনে করেছিল যদি এরা বিদ্রোহীরা সফলতা পায় তাহলে ভারতে আবার সেই সামন্ততান্ত্রিক শাসন কায়েম হবে এবং কুসংস্কার ও অরাজকতা দেখা দেবে। এটার থেকে আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ, বিদ্রোহীরা যদি সফল হতো তাহলে তারা মনে করেছিল যে তারা কিন্তু কাজ হারাবে, কারণ এই শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের জীবিকা ব্রিটিশ সরকার বা প্রশাসনকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করার মাধ্যমে কিন্তু চলতো। কাজে তারা যদি না থাকে তাহলে তারা কিন্তু কাজ হারাবে, ফলে তাদের নিজেদের জীবিকা অস্তিত্ব রক্ষার জন্য তারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেনি। তৃতীয় পয়েন্টটা দেখো, যে তারা মনে করেছিল যদি বিদ্রোহীরা জয়লাভ করে তাহলে আধুনিক যে পাশ্চাত্য শিক্ষা, সমাজ সংস্কার বা বিজ্ঞান চর্চার প্রসার ঘটছে কোম্পানির নেতৃত্বে, সেটা বা ব্রিটিশদের নেতৃত্বে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ তারা মনে করত ব্রিটিশ শাসন কিন্তু খুবই ভারতীয়দের জন্য খুবই কল্যাণকর। এবার দেখো পরের কোশ্চেনটা, দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি গড়ে তোলা হয়েছিল কেন? 1831 সালে কোল বিদ্রোহের অবসানের পর 1834 সালে ছোটনাগপুরে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গড়ে তোলা হয়েছিল উপজাতি অধ্যুষিত অঞ্চলে। এর কারণ হলো, ব্রিটিশ সরকার অনুভব করেছিল যে এই অঞ্চলের অর্থাৎ উপজাতি অঞ্চলের প্রশাসন ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। 2 নম্বর, আদিম অধিবাসীদের তারা মনে করত তারা একটা আলাদা নিয়মকানুন দ্বারা পরিচালিত হয়, সেটার প্রয়োজনীয়তা মনোভব করেছিল। এবং 3 নম্বর, কোলদের অর্থাৎ কোল যে উপজাতি আছে তাদের একটা পৃথক অস্তিত্ব রক্ষার জন্য। এবার 2024 সালে এসেছিল, দেখো, বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিম অঞ্চল, মেদিনীপুর জেলার উত্তর পশ্চিম অঞ্চল ও মানভূমের পূর্বাঞ্চলে জমিদাররা চুয়ারদের নিরাপত্তা রক্ষী হিসাবে নিয়োগ করতেন।
ইতিহাসে এরাই পাইক নামে পরিচিত ছিল। অর্থাৎ চুয়াররা, যে সকল চুয়াররা জমিদারদের রক্ষী হতেন তারাই কিন্তু পাইক নামে পরিচিত। এবং এদের নগদ অর্থে বেতন দেওয়া হতো না, এদের তার পরিবর্তে কিছু জমি দেওয়া হতো এবং সেই জমিটা কিন্তু পাইকান জমি নামে পরিচিত। এবং ওই জমি থেকে কিন্তু জমিদাররা কোনো রকম ট্যাক্স বা কর আদায় করতো না। এবার দেখো হেদায়েতি নামে কারা পরিচিত ছিল। এটা 2024 সালে হবে, 2024 সালে এসেছে। হেদায়েতি নামে কারা পরিচিত ছিল, এটা মাধ্যমিক 2024 সালে এসে, অর্থাৎ এবছর এসেছে। এটা দেখি, তিতুমির বা মীর নিসার আলী, যে বাংলায় বারাসাত বা ওয়াবি আন্দোলনের নেতা, সূত্রপাত করেছিলেন, তাকে তরিকা মোহাম্মদিয়া বলা হয়। অর্থাৎ তার যে আন্দোলনটা সেটাকে তরিকা মোহাম্মদে বা মোহাম্মদের পথ অর্থাৎ ইসলামের পথ বলা হয়। এবং তিতুমিদের যে অনুগামীরা ছিলেন তারা হেদায়েতে নামে পরিচিত ছিলেন। এই হেদায়েতে অর্থটির অর্থ হচ্ছে সঠিক পথে পরিচালিত। অর্থাৎ যে বিধর্মী দেশ গঠিত হয়েছে এরা হেদায়েতিরা অর্থাৎ সঠিক পথে তাদের পরিচালনা করবে। গৌতম নিম্নবর্গের ঐতিহাসিক গৌতম ভদ্র বলেছেন, তিতুমিরের সময় ওয়াহাবি নামটি প্রচলিত ছিল না, এটাই ছিল হেদায়েতি ছিল, কিন্তু পরবর্তীকালে এটা ওয়াহাবি নামে প্রচলিত হয়। এই ছিল তোমাদের 2017 থেকে 2024 সাল পর্যন্ত 2 মার্কসের উত্তর এবং প্রশ্ন উত্তর। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমেই ক্লাস 10-এর ইতিহাসের নানা 17 থেকে যে 24 সাল পর্যন্ত যে প্রশ্ন এসেছিল তা নিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি উপকৃত হও সেটাই আমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো। এবং এছাড়া এই চ্যানেলে 11-12 বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশনের নানা বিষয়ের আছে, এই 4টে বিষয় আছে। তা তোমাদের যদি দরকার হয় আমার এখানে করে দেখে নিও, আশা করি উপকৃত হবে। এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 12ই ফেব্রুয়ারি 2025 সালে তোমাদের শুরু হবে, অগ্রিম শুভেচ্ছা রইল। পড়ার বিষয় পক্ষ থেকে ভালো করে পড়াশোনা করো এবং লিখে প্র্যাকটিস করো। না লিখলে কিন্তু ভালো নাম্বার কখনোই আসতে পারে না, এই জিনিসটা কিন্তু আমি বারবার বলছি।